স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছে আমি রাকিব আহমেদ এবং আমি জান্নাতুল ফেরদৌস রুবা। রাজধানীর পল্লবীতে আতঙ্ক ছড়াচ্ছে কানকাটা গ্রুপ, যারা কথায় কথায় মানুষের কান কেটে দেয়। পুলিশ বলছে জমি দখল, মাদক ব্যবসা, দোকানপাট লুট সহ নানা অপরাধ করে তারা। কানকাটা গ্রুপটি চালায় একাধিক মামলার আসামি ডাসা শরীফ ও তুহিন মিয়া, আর তাদের নেতৃত্ব দেয় শহীদুল ও পিন্টু। এরই মধ্যে 3 জনকে আটক করেছে পুলিশ। এটি পল্লবীর কানকাটা গ্রুপের নির্যাতনের দৃশ্য। কয়েকজন মিলে মারধর করছে এক কিশোরকে। সেই গ্রুপের হামলার শিকার হন রমজান আলী রিপন। গত 2 মে রাতে পল্লবীর বাউনিয়াবাদে বাসার সামনে বসেছিলেন তিনি। কোনো কারণ ছাড়াই তার কান কেটে দেয় গ্রুপটি। অতীতে কোনো ধরনের দ্বন্দ্ব ছিল না, কোনো কিছু ছিল না। হঠাৎ করে দেখেই ডাসা শরীফ আমার উপর আক্রমণ করে। কানকাটা গ্রুপের নির্যাতনের সাক্ষ্য দিলেন ক্ষুদ্র ব্যবসায়ী রাফি। 2 মে তারও কান কেটে দেয় সন্ত্রাসীরা। মার্ডারিস্ট আসামি ওই শহীদুল আপনার থেকে জেল থেকে জামিনে বের করে। যদি কেউ এসে বলছে ভাই এটা আমার একটা ভালো লোক, ভালো কর্মী, ওরে দিয়ে কাম হইব, ওই গিয়ে ওই মার্ডারের আসামিটাকে জেল থেকে ছাড়ায়। পল্লবীতে গত 3 মাসে অন্তত 6টি কানকাটার ঘটনা ঘটেছে। কানকাটা গ্রুপ থেকে বের হয়ে আসা একজন জানান জমি দখল, দোকান লুটপাট করা এদের কাজ। গ্রুপে অনেকজন আছে। ওই পুরো গ্রুপের কাজ কি? গ্রুপটার কাজ এই জায়গা জমি ব্যবসায়ী বেচে, পলাবেন করে বেচে, এই জায়গা জমিনের কাজ চিন্তাই করে। জায়গা দখলে গেছি, ভিতরে যা দেখছি যে মানুষরা মারে, কোপ দেয়, কোপাকুপি করে, মানুষকে কোপায়। অনুসন্ধানে বেরিয়ে এসেছে মাঠে কানকাটা গ্রুপের নেতৃত্ব দেয় শরীফ ওরফে ডাসা শরীফ ও তুহিন মিয়া। তারা পল্লবীর আলোচিত শাহিনউদ্দিন হত্যা মামলার আসামি। এই গ্রুপে রয়েছে আরও 13 জন। এর মদতদাতা শহীদুল ও পিন্টু। এদের সবার বিরুদ্ধেই একাধিক মামলা রয়েছে, যদিও শহীদুলের বাবার দাবি ছেলে নির্দোষ। একের পর এক করে মামলা দিতেছে, মিথ্যা মামলা। রোজার ভিতরে মনে করেন 2-3টা মামলা দিচ্ছে ওরে। পুলিশ বলছেন পল্লবীতে আতঙ্ক সৃষ্টি করতে কান কেটে দেয় এই গ্রুপটি। এর মধ্যে ডাসা শরীফ, হানিফ ও সামিরকে গ্রেপ্তার করেছেন তারা। 2টা পক্ষ জমি নিয়ে যদি কোনো বিরোধ সৃষ্টি হয়, একটা পক্ষে এরা ভাড়ায় যায়। তখন ভাড়ায় গেলে যদি বাধার সম্মুখীন হয়, তখন তারা কান কেটে দিয়ে একটা ভীতি সৃষ্টি করে, যাতে প্রতিপক্ষ ভীত সন্ত্রস্ত হয়ে তাদের এই কাজে বাধা না দেয়। বিচ্ছিন্নভাবে অপরাধ করা আসামিরা কয়েক মাস আগে কানকাটা এই গ্রুপটি গড়ে তুলেছেন বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। মুহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে ঢাকা আসছেন ডোনাল্ড লু। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মন্তব্য করেন, বিএনপির স্বপ্ন পূরণে আর এগিয়ে আসবে না যুক্তরাষ্ট্র। শনিবার বিকেলে রাজধানীতে এক সমাবেশে তিনি অভিযোগ করেন, মার্কিন প্রতিনিধি সফর ঘিরে নাটক শুরু করেছে বিএনপি। ওবায়দুল কাদের আরো বলেন, ভারতের কাছে ক্ষমতা নয়, বন্ধুত্ব চায় আওয়ামী লীগ। নির্বাচনের পর আবারও মাঠে গড়ালো রাজনীতি। একই দিনে রাজধানীতে সমাবেশ করল আওয়ামী লীগ ও বিএনপি। শনিবার শান্তি সমাবেশের ডাক দেয় মহানগর উত্তর আওয়ামী লীগ। রাজধানীর মোহাম্মদপুরের সমাবেশে যোগ দেন উত্তরের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতাকর্মীরা। স্লোগানে মুখর হয়েছে পুরো এলাকা। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর ঘিরে চাঙ্গা হচ্ছে বিএনপি, তবে তারা আবার হতাশ হবে বলে মন্তব্য করেন তিনি। বিএনপি নেতারা আবার ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে গেছে। আরে বেকুবের দল, লু আসছেন সরকারের সঙ্গে সম্পর্ক আরো এগিয়ে নিতে, বিএনপির স্বপ্ন পূরণের জন্য আমেরিকাও আর আসবে না। তিনি আরো বলেন, ভারতের দয়ায় ক্ষমতায় আসেনি আওয়ামী লীগ, বরং ভারতের দালালি করে বিএনপি। কর্মসূচির নামে কোনো নৈরাজ্য করলে বিএনপিকে কঠিন জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। এমন এক শিক্ষা দেব, পালাতে পালাতে অলি গলি পার হয়ে বুড়িগঙ্গার পচা পানি খাবে ডুবে ডুবে। বিএনপি এখন সেদিনের অপেক্ষা। উপজেলা নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করলে 36% ভোট পড়ল কিভাবে, প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
ক্ষমতায় থাকলেও আওয়ামী লীগ দেশ চালাচ্ছে না, বরং এর পেছনে অদৃশ্য শক্তির হাত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুবদলের সমাবেশে তিনি আরো বলেন, একদিন এই সরকারকে বিদায় নিতে হবে। কর্মসূচিতে অন্য নেতারা বলেন, উপজেলা ভোট আবারও প্রমাণ করেছে সরকারের নির্বাচনী ব্যবস্থায় জনগণের আস্থা নেই। দীর্ঘদিন পর দাবি দাওয়া নিয়ে রাজপথে সরব হওয়ার চেষ্টায় বিএনপি। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে ঢাকা দক্ষিণ মহানগর বিএনপির সমাবেশের পর শনিবার বিকেলে যুবদলের একই কর্মসূচি। সমাবেশে বিএনপি নেতারা উপজেলা নির্বাচনে কম ভোট পড়ার প্রসঙ্গ টানেন। দাবি করেন, বর্তমান সরকারের নির্বাচনী প্রক্রিয়ার উপর আস্থা নেই জনগণের। ভাবতে পারেন আপনার আমার টাকা কোথায় যাচ্ছে? আমাদের ছেলে মেয়ে ভাই বোন আত্মীয় স্বজন কোথায় টাকা পাবে, কি করে খাবে, এই খবর কেউ রাখে না। বিএনপি মহাসচিবের অভিযোগ, এই সরকার ঋণ খেলাপি বান্ধব, তাদের স্বার্থে নতুন আইন করছে। আওয়ামী লীগ সরকারে থাকলেও অন্য কোনো শক্তির নির্দেশে দেশ চলছে। আওয়ামী লীগ দাবি করে তারা চেষ্টা হচ্ছে, আসলে কি তারা চেষ্টা হচ্ছে? তারা চেষ্টা হয় না, এক অদৃশ্য শক্তি চেষ্টা হচ্ছে বন্ধুগণ, এবং যাদের নির্দেশে তারা আজকে বাংলাদেশে মানুষের অধিকারগুলোকে কেড়েছে। অতীতের স্বৈরশাসকদের পরিণতির কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই সরকারকেও একদিন বিদায় নিতে হবে। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বর্তমানের মতো বাংলাদেশের ইতিহাসে কোনো সময় এত বৈষম্য হয়নি, এ মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। শনিবার দুপুরে রাজধানীর বনানীতে জাতীয় পার্টি কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর কমিটির মত বিনিময় সভায় তিনি একথা বলেন। জি এম কাদের বলেন, দেশের মালিকানা প্রজাদের থেকে ছিনতাই হয়ে গেছে, জনগণের এখন কথা বলার অধিকার নেই। সরকারি কর্মকর্তা আর আওয়ামী লীগ নেতা কর্মীরা ছাড়া দেশে কেউ সুবিধা পায় না। এতে দেশে বৈষম্য বাড়ছে। বৈষম্য শোষণ থেকে মুক্তি পেতে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। বর্তমান সময়ে বৈষম্য তৈরিকারীদের পতন করতে হবে বলে হুঁশিয়ারি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান। তিনি আরো বলেন, দেশে বিরাজনীতিকরণ চলছে, এমন চলতে থাকলে দেশে আর রাজনীতি থাকবে না। এদিকে আগামী দলীয় কাউন্সিলে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠনের আশ্বাস দেন তিনি। এই দেশের মালিকানা, প্রজাদের যে মালিকানা, সেটা ছিনতাই হয়ে গেছে। একটি শ্রেণীর মানুষ বাংলাদেশে এখন বলা যায় ইউরোপিয়ান স্ট্যান্ডার্ডের দিন যাপন করছেন। তাদের খাওয়া থাকা চাল চলন এগুলো আমরা গুলশান বনানী ইত্যাদিতে দেখলেই বুঝতে পারি। আর এক শ্রেণীর মানুষ একেবারেই রাস্তায় আদা পেটা খেয়ে বাস করছেন। জনগণকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। ইলেকশনগুলো দেখেছেন, লোক যায় না। আজ প্রকাশিত হচ্ছে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সচিব। সকাল 10টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের সারসংক্ষেপ ও পরিসংখ্যান তুলে দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ সময় তার সাথে থাকবেন 9টি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। এরপর বেলা 11টায় স্কুল ও অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। SMS এবং ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা। গত 15ই ফেব্রুয়ারি এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আধিপত্যের দ্বন্দ্বে ছাত্রলীগের দুই গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার রাত 12টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রদের আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। জানা যায়, সোহরাওয়ার্দী হলে রাত 11টার পর গেস্ট রুমে বসা নিয়ে হলের সভাপতি নিয়াজ মোর্শেদের সঙ্গে শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুর অনুসারী সোহরাওয়ার্দী হলের সহসভাপতি আতিকুর রহমানের সঙ্গে কথা কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ 4টি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় উভয় পক্ষকে রামদা, চাপাতি সহ দেশীয় অস্ত্রের মহড়া দিতে দেখা যায়। রাত 3টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সাথে নিয়ে সোহরাওয়ার্দী হলে তল্লাশি চালায় পুলিশ। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
হল প্রশাসন ভিতরে ছাত্রদের সাথে সাধারণ শিক্ষার্থী এবং যারা সংগঠনের শিক্ষার্থী তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদেরকে শান্ত থাকার নির্দেশ আমরা দিয়েছি। তারা যেন কোনো ধরনের উচ্ছৃঙ্খলা তৈরি না করে, কোনো পরিবেশ যেন বিঘ্ন ঘটায় এরকম কোনো কাজ না করে, তার জন্য আমরা তাদেরকে সতর্ক করছি। তারা আমাদের কথা রাখছে এবং তারা ভিতর থেকে বারবার বলছে যেন বহিরাগতরা আমাদের উপর কোনো ধরনের হামলা না আসলে আমাদের নিরাপত্তা যেন আপনারা হল প্রশাসন নিশ্চিত করেন। হজযাত্রীদের ভিসা ইস্যুর শেষ দিন শনিবারেও ভিসা পাননি 15,000-এর বেশি যাত্রী। সৌদি আরবে হজযাত্রীদের জন্য সময় মতো বাড়ি ভাড়া করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে। তাই তৃতীয় দফা সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হজযাত্রা। সেজন্য আশকোনা হজ ক্যাম্পে এখন মুসল্লিদের ভিড়। আগেভাগে যারা ভিসা পেয়েছেন তারাই এসেছেন এখানে। মুসলমান জাতির জন্য, উম্মর জন্য আমার একটা কামনা থাকবে এই যে আল্লাহ তাআলা আমাদের গুনাহ খাতা মাফ করে দেখ। আল্লাহর উদ্দেশ্যে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য আমরা মক্কা মদিনায় হজ করতে যাচ্ছি। আমি আমার সারা জীবনের যত ভালো মন্দ কাজ করছি আল্লাহর কাছে ক্ষমা চাই। পবিত্রতা হওয়া, পাপ থেকে মুক্ত হওয়া এবং ভবিষ্যৎ জীবনটা যেন আমাদের আরও সুন্দরভাবে ওই হজের ওই কাফেলার মতো আমাদের চালাইতে পারি। কিন্তু এখনও ভিসা পাননি নিবন্ধিত অনেকে। এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে ভিসা ইস্যু করার মেয়াদ 2 দফা বাড়ানো হয়েছে। ভিসার আবেদনে আরও সময় চায় হজ এজেন্সি ও ধর্ম মন্ত্রণালয়। বাড়ি ভাড়ার বিষয়ে বা অন্যান্য বিষয়ে আরও চিপার রেটে পাওয়া যায় কিনা, সেই চিপার রেট খুঁজতে খুঁজতে কিন্তু লিঙ্গারিংটা বেশি হচ্ছে। এই চিপার রেট খুঁজতে যেই যে লিঙ্গারিংটা হচ্ছে তাতে কিন্তু আমরা হাজি সাহেবদের কোনো কষ্ট এটা কিন্তু আমরা বরদাস্ত করব না। অভিযোগ পাওয়া গেছে হজযাত্রা শুরু হয়ে গেছে, অথচ অনেক এজেন্সি সৌদি আরবে এখনও বাড়ি ভাড়া করতে পারেনি। সে কারণেই সংকট তৈরি হয়েছে। হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে, কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদেরকে এখন সব ভিসা করতে হবে এবং সব হজযাত্রীদেরকে প্রেরণ করতে হবে। শুধু ভিসা নয়, ভিসা বা হজ ব্যবস্থাপনার যে কোনো ক্ষেত্রে এবং হজযাত্রীদের কোনো তাদের অধিকার লঙ্ঘিত হয় এমন কোনো কাজ বা কারোর দ্বারা যদি হজযাত্রীগণ প্রতারিত হন, এই জাতীয় কোনো কিছু যদি কারোর দ্বারা হয়, কোনো এজেন্সি বা কারোর দ্বারা, তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবার 85,115 জন সৌদি আরবে হজ করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,420 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 80,695 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের বানিয়াচংয়ে অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার বদরুল আলম বদি, অটোরিকশা স্ট্যান্ডের ম্যানেজার। শনিবার বিকেলে বানিয়াচং থানায় সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে বদরুল আলম বদিকে। তিনি বলেন, 3 জন হত্যার নেপথ্যে প্রধান ব্যক্তি বদি। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আগুয়া বাজারে অটোরিকশার স্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিয়ে ম্যানেজার বদি ও অটোরিকশার চালক আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুপক্ষের সমর্থকদের সংঘর্ষ বাধে। এতে আব্দুল কাদির সহ 3 জন নিহত হন। আহত হন অর্ধশত মানুষ। এ ঘটনায় জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার। দেশ ডিজিটাল হওয়ায় ব্যবসা বাণিজ্যের সুবিধা অনেক বেড়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার বিকেলে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের ন্যাশনাল বিজনেস কার্নিভালে একথা জানান তিনি। বলেন, ব্যবসায় সফলতা বা ব্যর্থতা যাই আসুক না কেন, চেষ্টা অব্যাহত রাখতে হবে। এইমাত্র আমার আগে যে শেষ হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের দ্বিতীয় ন্যাশনাল বিজনেস কার্নিভাল। 3 দিনের এ আয়োজনে অংশ নেয় শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আজকে আমাদের সমাপনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এমন আয়োজনে শিক্ষার্থীদের জন্য নতুন দুয়ার খুলেছে বলে জানান কলেজের অধ্যক্ষ। বলেন, এর ফলে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা হওয়ার প্রবণতা বাড়বে। ফেস্টে অংশ নিয়ে তাদের ব্যবসা শিক্ষার যে উদ্যোগী হওয়ার জন্য যে আমাদের প্রচেষ্টা, যে আমরা সবাই চাকুরির পিছনে ঘুরবো না, আমরা সবাই এক একজন চাকুরি দাতা হব, সবাই উদ্যোগী হব। প্রধান অতিথির বক্তব্যে নিজের ব্যবসায়িক জীবনের নানা বিষয় তুলে ধরেন সালমান এফ রহমান। বলেন, ডিজিটাল বাংলাদেশে ব্যবসার ক্ষেত্রে চ্যালেঞ্জের পাশাপাশি বেড়েছে সুযোগ সুবিধা। যেহেতু তোমাদের সুযোগটা বেশি, তার সাথে সাথে তোমাদের দায়িত্বটাও বেশি হয়ে গেছে এবং যেহেতু তোমাদের চ্যালেঞ্জটা অনেক বেশি, চ্যালেঞ্জও আছে তোমাদের সাথে, সে অপরচুনিটিও আছে।
অন্তত আমি চেষ্টা করেছি, আইদার আমি সফলতা অর্জন করেছি অথবা আমি ব্যর্থ হইলাম, আবার ব্যর্থ হলে আমি আবার চেষ্টা করব, কিন্তু অ্যাটলিস্ট আই এম নট উইথ দোজ পিপল হু নো নাইদার ভিক্টরি নট ডিফিট। 3 দিনের কার্নিভালে বিজনেস ডিবেট, বিজনেস কেস স্টাডি, অলিম্পিয়াড, গেস দ্য লগো, সেল মি দিস, প্রোডাক্ট ফটোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন, স্টার্টআপ আইডিয়া সহ 15টি ইভেন্ট হয়েছে। অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভোলায় চাহিদার চেয়ে 3 গুণ বেশি বিদ্যুৎ উৎপাদন হলেও জেলাবাসী লোডশেডিংয়ের দুর্ভোগ পোহাচ্ছেন। একটি বিদ্যুৎ কেন্দ্র ও একটি ট্রান্সফরমার নষ্ট হওয়ায় জেলায় পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না, উল্টো জাতীয় গ্রিড থেকে আনতে হচ্ছে। 6 মাসের আগে লোডশেডিং সমস্যার সমাধান দেখছে না কর্তৃপক্ষ। ভোলার বিদ্যুৎ চাহিদা 130 মেগাওয়াট, সদর উপজেলার 40 মেগাওয়াট ক্ষমতার একটি এবং বোরহানউদ্দিন উপজেলার 225 ও 220 মেগাওয়াট ক্ষমতার আরও 2টি বিদ্যুৎ কেন্দ্র থেকে এই চাহিদা মিটিয়ে বাকি বিদ্যুৎ যায় জাতীয় গ্রিডে। বোরহানউদ্দিনের কেন্দ্র 2টি থেকে 90 ও 40 মেগাওয়াটের 2টি ট্রান্সফরমারের সাহায্যে জেলায় বিদ্যুৎ সরবরাহ করা হতো। কিন্তু 2022 সালের ডিসেম্বরে 40 মেগাওয়াট ট্রান্সফরমারটি নষ্ট হলে বোরহানউদ্দিন থেকে সরবরাহ দাঁড়ায় 90 মেগাওয়াট। আর চলতি বছরের 25 জানুয়ারি সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি নষ্ট হলে সেখান থেকে মিলছে 10 মেগাওয়াট। এতে জেলায় 30 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি থাকছে, হচ্ছে লোডশেডিং। ভোলায় পর্যাপ্ত গ্যাস থাকায় প্রচুর পরিমাণে বিদ্যুৎ উৎপাদন হয়, কিন্তু অব্যবস্থাপনার কারণে আমরা বিদ্যুৎ পাচ্ছি না। আধা ঘন্টা আসে, 2 ঘন্টা আসে না, 20 মিনিট থাকলে 3 ঘন্টা থাকে না। আমরা এখন ন্যাশনাল গ্রিড থেকে বর্ণাঢ্য থেকে নিচ্ছি, নেওয়াতে আমাদের ন্যাশনাল গ্রিডের রুলস অনুসারে, চাহিদা অনুসারে লোড না পাওয়াতে আমরা লোডশেড দিতে বাধ্য হচ্ছি। ট্রান্সফরমার কবে চালু হবে তা অনিশ্চিত, তবে সদরের বিদ্যুৎ কেন্দ্রের মূল ইউনিটটি ঠিক করতে আরও 6 মাস লাগবে। যন্ত্রপাতি প্রয়োজন সেগুলো আমরা বাইরে থেকে কিনে আনার জন্য চেষ্টা করতেছি এবং আশা করি আগামী 5-6 মাসের মধ্যে এটা পুনরায় আবার রান করবে। সরকারের যে যে জায়গাগুলোতে এই বিষয়টিকে জানানো দরকার সেটি আমরা জানিয়েছি। খুব দ্রুতই হয়তো এই 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের টারবাইন বা ট্রান্সমিটারের যে সমস্যাটি হয়েছে সেটির সমাধান হবে। দ্রুত ট্রান্সফরমার ও বিদ্যুৎ কেন্দ্র মেরামতের পাশাপাশি ভোলা সদর ও চরফ্যাশনের সাবগ্রিড স্টেশন নির্মাণের কাজ শেষ করার দাবি জেলাবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরও জানাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল হক। নজরুল, 6 মাসের আগে সমাধান দেখছে না লোড কর্তৃপক্ষ, কেন্দ্রটি মেরামতে এত সময় লাগছে কেন? এর আগে কি কোনো সমাধান সম্ভব কিনা জানাবেন। আমি এই মুহূর্তে আছি ভোলার ওজো পারিকর যে বিদ্যুৎ অফিস, সে অফিসের সামনে। আমি যখন কথা বলছি ঠিক তখনও কিন্তু ভোলায় লোডশেডিং চলছে এবং জেলার প্রায় বেশিরভাগ এলাকায় এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। আমি ভোলায় যে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে বলেছেন যে ডলার সংকট সহ নানা কারণে তারা বিদেশ থেকে যে গ্যাস টারবাইনটি নষ্ট হয়ে গেছে তার যন্ত্রাংশ কিনে আনতে পারছেন না, তবে তারা কাজ করে যাচ্ছেন। এলসি খোলার জন্য তারা কিছু সময় নিচ্ছেন। সেই এলসি কাজটি প্রক্রিয়াধীন আছে, যদি সেটি প্রক্রিয়াধীন শেষ হয় তাহলে তারা দুবাই থেকে একটি যন্ত্রাংশ ভোলায় নিয়ে আসবেন এবং দুবাই থেকে যন্ত্রাংশটি ভোলায় এনে এটা আবার চালু করতে, অর্থাৎ ভোলায় যে 34.5 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটি রয়েছে সেটি চালু করতে আরও অন্তত এখন থেকে 3 মাস সময় লাগবে বলে আমাকে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন যে এটি একটি ব্যয়বহুল প্রকল্প এবং নষ্ট হয়ে যাওয়ার কারণে কোম্পানি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছে, সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হচ্ছে, তবে তারা দ্রুত কাজটি সম্পন্ন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভোলা জেলার একটি বড় সমস্যা হচ্ছে বোরহানউদ্দিন একটি ভোলার মধ্যাঞ্চলের একটি উপজেলা, সেই উপজেলা থেকে বিদ্যুৎ জেলার চারিদিকে সরবরাহ করা হয়ে থাকে। আমরা যে ভোলা শহরে রয়েছি সেই শহরেও বিদ্যুৎ আসে প্রায় 40 কিলোমিটার দূরের কেন্দ্র থেকে। এই 40 কিলোমিটার দূরের কেন্দ্রে আসার জন্য যে ট্রান্সফরমারটি ছিল সেটি বিকল হয়ে গেছে। বিকল হয়ে যাওয়ার কারণে বিকল্প পথ
পথে ভোলা বিদ্যুৎ আনতে হচ্ছে। সেই বিদ্যুৎ আনতে গিয়ে সামান্য বৃষ্টি হলেই ভোলা কিন্তু অন্ধকারে ডুবে যাচ্ছে। এই 40 কিলোমিটার দূরের যে সঞ্চালন তার রয়েছে সেখানে কোথাও না কোথাও সমস্যা দেখা দেয় বৃষ্টি হলে। সেই সমস্যার কারণে ভোলা সবসময় লো ভোল্টেজ থাকে এবং বেশিরভাগ সময় বন্ধ থাকে। এই অবস্থা থেকে উত্তরণের জন্য ভোলা সাব গ্রিড স্টেশন নির্মাণ জরুরি এবং সেটিরও কাজ চলছে। যদি সেটি নির্মাণ দ্রুত সম্পন্ন করা যায় তাহলে হয়তো ভোলার অবস্থা কিছুটা ভালো হবে। কিন্তু আপাতত বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে আমরা যেটা জানতে পেরেছি, আগামী বর্ষা এবং যে বর্ষা শেষ হবে এবং শীত আসবে, অর্থাৎ এই বছরের মধ্যে ভোলার বিদ্যুৎ সমস্যার সমাধানের কোনো পরিকল্পনা থাকলেও সম্ভাবনা নেই। এই ছিল ভোলা থেকে আমার কাছে সর্বশেষ। ভোলা থেকে লোডশেডিং এর দুর্ভোগ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল হক। মা শব্দটি শুনলেই ভেসে ওঠে এক মমতাময়ী চেহারা। তবে সব মাই কি পারেন সংসারে পুরোপুরি মনোযোগ দিতে? বলছি কর্মজীবী মায়েদের কথা। পেশাজীবী হলেও পিছিয়ে নেই সাধারণ মায়ের চেয়ে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সংসার ও সন্তান সামলাতে কোনো অংশেই কম নন তারা, বরং তাদের অভিজ্ঞতা সন্তানদের আরও বাস্তবিক ও স্বনির্ভর করে গড়ে তুলতে সহায়তা করে বলেই মনে করেন কর্মজীবী মায়েরা। ৩৯ বছর বয়সী আখি সিদ্দিকা পেশায় সরকারি কর্মকর্তা, ২০ বছর ধরে চাকরি করছেন। জন্মের পর আক্রান্ত হন পোলিওতে। তবে শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি তার জীবনের লক্ষ্য। কখনো স্ক্র্যাচে ভর দিয়ে, কখনো হুইল চেয়ারে বসে ধরেছেন জীবনের হাল। অন্য ১০ জন সাধারণ মায়ের মতো একমাত্র মেয়েকে পুরো সময় দিতে না পারলেও নিজেকে কখনোই আলাদা মনে করেননি তিনি। কর্মজীবী মায়ের হাতে সময় কম থাকে এবং সে খুব ডিসিপ্লিন হয়, যার কারণে ওই ওয়েস্ট করার সময়টা তার নাই। যেটুকু সময় সে আছে সেইটুকু সময় সে সন্তানকে দেওয়ার চেষ্টা করে বা তার সংসারকে দেওয়ার চেষ্টা করে। আখির মতো আরেক অদম্য কর্মজীবী মা নাদিয়া জুই 2012 সালে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। বাংলাদেশ বোম ডিসপোজাল ইউনিটের ইনচার্জ একমাত্র নারী সদস্য নাদিয়া। ক্যারিয়ার গড়তে যেমন আত্মপ্রত্যয়ী তেমনি দায়িত্বশীল পরিবারের প্রতিও। এই পুলিশ মা তার 2 সন্তানকে গড়ে তুলতে কোনো ত্রুটি রাখছেন না। ওরকম মনে হয় না যে আমি হেরে যাচ্ছি বা আমি সময়টা কম দিচ্ছি। আমার কাছে মনে হয় যে আমার আইডেন্টিটি, আমার অবস্থান, আমার যে লার্নিং, সেই লার্নিংটা, সেই এডুকেশনটা, সেই পরিবেশটা তো আমার বাচ্চারা আমার থেকে পাচ্ছে। যার কারণে আমি মনে করি না যে একজন কর্মজীবী মার কাছে বাচ্চারা মা অন্য মাদের কাছে হেরে যায়। মায়ের কোনো বিকল্প হয় না। দিন শেষে সন্তানের কাছে মাই সবকিছু। তাই সাধারণ মায়ের মতো সন্তানদের সময় দিতে না পারার হতাশা কাজ করলেও সন্তানকে গড়ে তুলতে তাদের পেশাগত দায়িত্ব বাধা নয় বলে মনে করেন কর্মজীবী মায়েরা। মাকে অকপটে বলে যায় যেন এই প্রথম বলছে, চলন্ত টিকটিকির মতো হঠাৎ থেমে যে শ্রোতা হয়ে যায়। মা বলে যায় তার কথা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লোকসানের বোঝা মাথায় নিয়ে আবারও 10 জুন থেকে ছুটবে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন। 4 বছরে এই ট্রেনটি আয়ের চেয়ে ব্যয় করেছে দ্বিগুণের বেশি। আম ব্যবসায়ীরা বলছেন পরিকল্পনা সঠিক হলে লাভের মুখ দেখত রেল। মন্ত্রী জানান অসুস্থ এই খাতকে সুস্থ করার চেষ্টায় আছেন তারা। বিপুল ফলনের কারণে আমের রাজধানী হিসেবে পরিচিত চাঁপাইনবাবগঞ্জ। তবে সড়কপথের রাজধানী সহ বিভিন্ন স্থানে আম পরিবহনে বাড়তি ব্যয় হয় ব্যবসায়ীদের। তাদের দুর্ভোগ কমাতে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন ছাড়ে রেলওয়ে। শুরুতে এই নিয়ে মানুষের আগ্রহ ছিল বেশ, কিন্তু বাস্তবতা ভিন্ন। গেল 4 বছরে এই ট্রেনে খুব বেশি আম পাঠানো হয়নি। এই সময় রেলের আয় 46,39,140 টাকা। বিপরীতে ব্যয় হয়েছে 1,47,22,000 টাকা। আম ব্যবসায়ীরা বলছেন রেল কর্তৃপক্ষের আন্তরিকতার ঘাটতি রয়েছে। এতে নিশ্চিত লাভের ক্ষেত্র থেকেও লোকসান গুনতে হচ্ছে। ডিজিটাল কোনো প্ল্যাটফর্ম নাই যে আমি আমটা দিলাম, যিনি আম পাবেন আর কি ওনার কাছে যে কোনো মেসেজ যাবে তা না, সেটা আমাদেরকে খোঁজ নিয়ে যেতে হয়। আমাদের ওই যে আমটা মোহাম্মদপুরে যাবে সেখান থেকে নিয়ে যাওয়া অত্যন্ত হ্যাসেল, যদিও পরিবহন খরচ অন্যান্য থেকে বেশি, তারপরে হ্যাসেলের কারণেই আমরা আমটা নিতে পারছি না। ট্রেনের মাধ্যমে আম পরিবহন যেটুকু হবে বা হয় সবগুলো কিন্তু ব্যবসায়িকদের আম, আড়তদারদের আম। এদেরকে যদি ইনভলভমেন্ট না করা যায় আসলে কিন্তু এটা লাভবান হবে না। সেবার মান বাড়াতে কুরিয়ার সার্ভিসের মতো পরিকল্পনা নিচ্ছে রেলওয়ে। মন্ত্রী জানান প্রধানমন্ত্রীর নির্দেশে অসুস্থ রেলওয়েকে সুস্থ করার চেষ্টা চলছে। যখন শুরু করা যায় তখন কিছু কিছু
যত বেশি আপনারা এই কাজ আগায় নিয়ে যাবেন তত বেশি আপনারা যে ত্রুটিগুলো ধরা পড়বে। আমরা এখন অসুস্থ ধরে নেন, সুস্থ হওয়ার চেষ্টা করতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের টানিয়ে তুলতেছেন, তার নির্দেশ তিনি রেলকে ভালোবাসেন। 4 বছর ধরে ম্যাঙ্গো স্পেশাল ট্রেন লোকসান গুনলেও রাজশাহী অঞ্চলের কুরিয়ার সার্ভিসগুলো 1 বছরেই এই খাত থেকে আয় করে অন্তত 5 কোটি টাকা। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। নরসিংদী শহর ও আশেপাশের এলাকায় একের পর এক ভরাট করা হচ্ছে পুকুর। নিয়মনীতির তোয়াক্কা না করে ভরাট করা এসব পুকুরে গড়ে তোলা হয়েছে বহুতল ভবন, মার্কেট সহ অন্যান্য স্থাপনা। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়া সহ অগ্নিকাণ্ডের সময় পানির উৎস না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সম্পদ। এখনই পুকুর ভরাট বন্ধের দাবি স্থানীয়দের। কিছুদিন আগেও নরসিংদীর পৌর এলাকা ও এর আশেপাশে অর্ধশতাধিক পুকুর ছিল। নিয়মনীতি তোয়াক্কা না করে সরকারি, বেসরকারি ও ব্যক্তি মালিকানাধীন এসব পুকুর ভরাট করা হচ্ছে। গড়ে তোলা হচ্ছে বহুতল ভবন, শিল্প কারখানা, মার্কেট সহ বিভিন্ন স্থাপনা। নরসিংদী পৌরসভার প্রায় 40-50টি পুকুর আমার দেখা সম্পূর্ণ পরিমাণে ভরাট হয়ে গিয়েছে। পুকুর বইরা বাড়িঘর হয়ে গেছে, তো করতে আমরা পুকুর পাবো আসলেই নাই। ভরাটের ফলে শহরে এখন পুকুরের সংখ্যা 8 থেকে 10টি। উৎস কমে যাওয়ায় অগ্নিকাণ্ডের সময় পানি সংকটে পড়তে হচ্ছে দমকল বাহিনীকে। বাড়ছে ক্ষয়ক্ষতির পরিমাণ। আল্লাহ না করুক একটা অ্যাক্সিডেন্ট হলে যে ফায়ার সার্ভিস একটু পানি পাবে, ওই পানিটা পাইতেছে না। শিল্প প্রতিষ্ঠানের মালিকদেরকে অনুরোধ জানাবো, ওনারা যেন তাদের নিজ নিজ উদ্যোগে নিজের প্রতিষ্ঠানে পানির রিজার্ভার সংরক্ষণ করে রাখেন। এক্ষেত্রে অগ্নি নির্বাপন এবং নিয়ন্ত্রণ করা সহজ হবে এবং ক্ষতির পরিমাণ কমিয়ে আনা সম্ভব হবে। পুকুর ভরাটের সুনির্দিষ্ট অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর, যদিও মাঠে এর প্রতিফলন দেখা যায় না। যে কোনো জায়গায় তাদের ইচ্ছামতো ব্যক্তিগত পুকুর বলে বা ব্যক্তিগত জলাশয় বলে তারা ভরাট করছে, অবশ্যই সেটা আইনের পরিপন্থী। যখন কোনো মাধ্যমে আমরা জানতে পারছি যে কোথাও একটা পুকুর ভরাট করা হচ্ছে, ওনার সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে আমাদের আইনগত যে প্রক্রিয়াটা আছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া নিচ্ছি। পরিবেশের ভারসাম্য রক্ষা ও অগ্নিকাণ্ডের সময় পানির উৎস ধরে রাখতে পুকুর ও জলাশয় রক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি শহরবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মোবাইলের নিম্নমানের হেডফোন বা ইয়ারবাডের মাত্রাতিরিক্ত ব্যবহারে বরিশালে শ্রবণ সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 1 বছরে রোগী বেড়েছে প্রায় 7000। বিষয়টিকে জাতীয় সমস্যা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা, বলছেন শিগগিরই পদক্ষেপ নিতে হবে। বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের কান ইউনিটের আউটডোরে ভিড় দিন দিন বাড়ছে। 2022 সালে শ্রবণ সমস্যা নিয়ে এখানকার 3টি আউটডোরে 21791 জন রোগী এসেছেন এবং হাসপাতালে ভর্তি ছিলেন 5760 জন। গত বছর আউটডোরে এসেছেন 27453 রোগী এবং ভর্তি ছিলেন 6840 জন। রোগীদের বেশিরভাগই তরুণ। 1 ঘন্টা বা 2 ঘন্টা পর পর এরকম কান গরম হয়ে যায়, মানে মোবাইল ব্যবহার করার পরে। কানের যন্ত্রণা থেকে মাথায় সমস্যা হয়, এই ধরনের বিভিন্ন সমস্যার মধ্যে আমরা পড়ি। অধিকাংশ সময় যে অনেক দূর থেকে ডাক দিলে কানে শোনা যায় না, এরকম নানাবিধ সমস্যা দেখা দেয় আর কি। চিকিৎসকদের মতে মোবাইলের নিম্নমানের হেডফোন বা ইয়ারবাডের মাত্রাতিরিক্ত ব্যবহারে তরুণদের মাঝে শ্রবণ রোগের প্রকোপ বাড়ছে। যাদের ম্যাক্সিমামই সমস্যা হচ্ছে উচ্চ স্বরে গান শুনে, যারা বিভিন্ন হেডফোন অথবা যাই হোক বিভিন্ন সাউন্ড সিস্টেম ব্যবহার করে, যেটা অবশ্যই একটা ক্ষতিকর প্রভাব। মোবাইলের প্রতি বেশি আসক্তির কারণে কানের উপর আমাদের যে টিম্পানিক মেমব্রেন আছে তার উপর আসলে প্রেশার সৃষ্টি হচ্ছে। শব্দ দূষণকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায় এটা আমাদের এখনই ভাবা উচিত। শ্রবণ সমস্যার রোগী বাড়ার হারকে জাতীয় সমস্যা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বলছেন সিদ্ধান্ত নিতে দেরি হলে আগামী প্রজন্ম শ্রবণ প্রতিবন্ধী হওয়ার আশঙ্কা রয়েছে। আমাদের দেশের 80% মোর দ্যান 80% মোবাইল ফোন, হেডফোন এবং ব্লুটুথের কোয়ালিটি খুবই খারাপ। কোয়ালিটির জন্য এটার ওই যে আমি যেটা আগে বলছিলাম যে 70 to 80 ডেসিবেল ওই পর্যন্ত পৌঁছার দরকার হয় না। বর্তমানে অনেক তরুণ সপ্তাহের 7 দিন 5 থেকে 6 ঘন্টা বিভিন্ন হেডফোন বা ইয়ারবাড ব্যবহার করেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কালের সাক্ষী হয়ে এখনও স্বমহিমায় টিকে আছে যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। আড্ডা বিনোদনের এই ক্ষেত্রটি পিপাসা মিটিয়েছে জ্ঞান পিপাসু গবেষক, দার্শনিক থেকে শুরু করে সাধারণ মানুষের।
এই পাঠাগারটিতে রয়েছে দুষ্প্রাপ্য পাণ্ডুলিপি আর অগণিত বই। 1850 সালে ব্রিটিশ পার্লামেন্টে পাবলিক লাইব্রেরি অ্যাক্ট পাশ করার পর 1851 সালে ভারতের মদিনীপুরে উপমহাদেশের প্রথম পাঠাগার প্রতিষ্ঠা করা হয়। একই বছর যশোরে নির্মিত হয় আরেকটি পাঠাগার। সে হিসেবে বাংলাদেশের প্রথম গণপাঠাগার যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি। প্রাচীন 2 শতাধিক পাণ্ডুলিপি আর প্রায় 500 দুর্লভ বই রয়েছে এখানে। এছাড়াও প্রায় 1 লাখ বিভিন্ন বিষয়ের বই আছে পাঠাগারটিতে। বাংলা বইয়ের সংখ্যা 74,907, ইংরেজি বইয়ের সংখ্যা 20,136 এ পর্যন্ত তালিকা হয়েছে এবং লাইব্রেরিতে এখনও কিছু বই আছে, তালিকার অপেক্ষায় আছে। শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন বয়সের পাঠক আসেন এখানে। বই পড়ে মেটান জ্ঞানের খোরাক। জীবনটাকে জ্ঞানের ভান্ডারে পরিপূর্ণ করার জন্য এই লাইব্রেরি হচ্ছে একটি সর্বোত্তম প্লেস। বিভিন্ন সময় আমরা পত্রিকা থেকে হেল্প নিয়ে থাকি, প্রাচীন যে উপন্যাস বা বই এগুলো পড়ি, আবার অনেক সময় চাকরির পড়াও পড়া হয়। তবে প্রযুক্তি নির্ভরতায় পাঠাগারটিতে পাঠকের আনাগোনা কমে গেছে। তাই পাঠাগারটিকে ডিজিটালাইজেশন করার উদ্যোগ নেওয়া হয়েছে। যশোর ইনস্টিটিউটের সমস্ত কর্মকাণ্ডকে আমরা সফটওয়্যারের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করেছি। সেই ডিজিটালাইজেশনের কার্যক্রম চলছে এবং সমস্ত সদস্যকে আমরা ডিজিটালে অন্তর্ভুক্ত করেছি সফটওয়্যারে। স্যাটেলাইট ইন্টারনেটের যুগে জীবন্ত এই জ্ঞান ভাণ্ডারটিকে চলমান রাখতে প্রয়োজন যুগোপযোগী পদক্ষেপ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করতে কাজ শুরু করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। প্রতিষ্ঠানগুলোর সাথে এরই মধ্যে আলোচনা করছেন সংস্থার কর্মকর্তারা। বিশ্লেষকরা বলছেন এর ফলে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে, যা বাজারকে গতিশীল করবে। এই কার্যক্রমে গতি আনতে আলাদা একটি কমিটি গঠনের পরামর্শ তাদের। 2006 সাল থেকে পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত বিভিন্ন কোম্পানির শেয়ার ছাড়ার উদ্যোগ নেয় সরকার। এরপর 2010 সালের মধ্যে পাওয়ার গ্রিড, ডেসকো, তিতাস গ্যাস সহ 5টি কোম্পানি তালিকাভুক্ত হলেও গেল 1.5 দশকে আর কোনো সরকারি কোম্পানি পুঁজিবাজারে আসেনি। এমন পরিস্থিতিতে সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে আনতে সম্প্রতি অর্থ বিভাগকে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নির্দেশনা অনুযায়ী বিভিন্ন প্রক্রিয়া শুরু করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। যেসব কোম্পানি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি ফুলফিল নাও করতে পারে, সেক্ষেত্রে যদি কোম্পানি প্রফিটেবল থাকে এবং কোম্পানির গ্রোথ ভালো থাকে, সেক্ষেত্রে রেগুলেটরি রিকোয়ারমেন্টের যদি কোনো এক্সামশন দরকার পড়ে, তো আমরা আশাবাদী যে কমিশন সেটা পজিটিভলি বিবেচনা করবে। পুঁজিবাজারের তালিকাভুক্তির জন্য টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন বিটিসিএল, বাংলাদেশ কেবল শিল্প এবং টেলিফোন শিল্প সংস্থা, বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠান, পর্যটন মন্ত্রণালয়ের আওতাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ মোট 26টি রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান চিহ্নিত করেছে বিএসইসি। বাজার বিশ্লেষকরা বলছেন, সরকারি প্রতিষ্ঠানকে তালিকাভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের সাথে বড় ভূমিকা পালন করতে হবে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে। অর্থ মন্ত্রণালয় যথাযথ ভূমিকা বা দায়িত্ব পালন করে, সেখানে এসইসি, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা সংশ্লিষ্ট যারা আছে সবাই দরকার হলে একটা আলাদা কমিটি করে দিবে, জবাব দিয়ে দিতে পারবে। অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এগুলি যখন আসবে তখন একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে এবং সেটা থেকে ফিয়ার ফ্যাক্টর এবং যেটা আমি বললাম যে ইনিশিয়েটিভটা কেউ নিতে চায় না। বিশ্লেষকরা বলছেন, সরকারি প্রতিষ্ঠান শেয়ার বাজারে তালিকাভুক্তির ফলে নিয়মিতভাবে ব্যবসায়িক কার্যক্রমের তথ্য প্রকাশ করবে। এতে নিশ্চিত হবে স্বচ্ছতা ও জবাবদিহিতা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারের ঐতিহ্যবাহী ডিসি সাহেবের বলি খেলায় এবার চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ বলি। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে এবারের 69তম আসরে অংশ নেন 400-র বেশি বলি। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে প্রতি বছর বলি খেলার আয়োজন করে কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা। শনিবার দুপুর না হতেই কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে ভিড় করতে থাকেন দর্শনার্থীরা। ঢাকের তালে মেতে ওঠেন সবাই। বলির লড়াই শুরু হতেই দর্শকের উত্তেজনা বাড়ে কয়েক গুণ। বলি খেলায় প্রতিপক্ষের পিঠ মাটিতে ছোঁয়াতে পারলেই বিজয়। 2 দিনের বলি খেলায় 3 ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করেন 450-র বেশি বলি। অংশ নেন বল বা শক্তি পরীক্ষায়। এবারের আসরে মহেশখালীর কালো বলিকে হারিয়ে জয়ী হন কুমিল্লার বাঘা শরীফ বলি। দর্শক আনন্দ পেলাম, অনেক আনন্দ লাগে। এই খেলাই দর্শকের জন্য শামসু বলি, নূর মোহাম্মদ বলি ভাই, সিনিয়র বলি যারা আছে, মোহাম্মদ হোসেন ভাই,
মানে সবাই আমাকে খুব ভালো সম্মান করে, ভালো আপ্যায়ন করে। ডিসি সাহেবের বলি খেলায় অংশ নিতে পেরে খুশি অন্য বলিরাও। বহুত আনন্দ লাগে, এখন ইজ্জত করে। খলের খেলা, আপনার খল দিয়েই আমি ওনাকে পরাজিত করছি। আয়োজকেরা জানান, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে ধারাবাহিকভাবে আয়োজন করা হবে বলি খেলা। আমাদের গ্রামীণ যে ঐতিহ্য আছে, এই গ্রামীণ ঐতিহ্যকে আমরা ধরে রাখার জন্য আমাদের এই প্রয়াস, এবং আমরা আজকের এই আয়োজন থেকে আমাদের সিরাজুল মুস্তাফা সাহেব যেটি বললেন যে আমরা আগামী বছরের আয়োজনটি আরও যাতে বৃহৎ আকারে করতে পারি। সমাজের নেতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত না থেকে মাদক এবং সন্ত্রাসের বিরুদ্ধে বলিদের কথা বলার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। আমি এখানে বিভাগীয় কমিশনার, আমার নাম আপনারা অনেকে জানেন, কিন্তু তাদের নাম কিন্তু জাতীয় পর্যায়ে অনেকে জানে এবং তাদেরকে আদর্শ হিসাবে মনে করে। এই আদর্শের জায়গায় যারা কাজ করেছেন, যেখানে তারা যেন কোনোভাবে নষ্ট না হয়ে যায়। খেলা শেষে ডাক ঢোলের তালে বলিদের নৃত্য উপভোগ করেন দর্শকেরা। শুক্রবার শুরু হওয়া বলি খেলার আয়োজন শেষ হয় শনিবার সন্ধ্যায়। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। আর এই ছিল এখনকার সংবাদ। আমন্ত্রণ পরের আয়োজনে।